আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা দিলেন দেশটির হাই কমিশনার। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেয় শেখ হাসিনা ছেলে জয় সহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে, জানালেন দুদক মহাপরিচালক। স্থানীয় নয়, আগে জাতীয় সংসদ নির্বাচনের দিকে ফোকাস দিতে চায় কমিশন। এবছরই ভোট আয়োজন অতি জরুরি, ইউরোপীয় ইউনিয়নকে জানালো বিএনপি। আগের যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন স্বাধীন, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানাবে সরকার। এবং পরিবেশ নেই দাবি করে ব্যবসা গুটিয়ে নিতে গভর্নরের কাছে নীতি সহায়তা চাইলেন ব্যবসায়ী নেতারা। খেলাপি ঋণের নতুন নিয়মে অনেক প্রতিষ্ঠান বন্ধের আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিস্তারিত। কোন অবস্থাতেই ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। যেখানেই বিএসএফ এর অপতৎপরতা, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। এজন্য শক্তি বাড়ানো হচ্ছে সীমান্তে। তিনি জানান, আওয়ামী লীগ সরকার ভারতকে সীমান্তে অসম সুবিধা দিয়ে চুক্তি করেছে, যার সুযোগ নিচ্ছে দেশটি। সমস্যা সমাধানে আগামী মাসে বিএসএফ মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন বিজিবি প্রধান। রিপোর্ট মাহবুব কবির চপলের। ভারতের সাথে সম্পর্ক বদলে গেল একটি পলকে। শেখ হাসিনার পতনে আচরণ পাল্টে গেছে দেশটির। প্রতিবেশী হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুদেশের 0 পয়েন্টের 150 গজ অর্থাৎ 300 হাতের মধ্যে কোনো ধরনের বেড়া কিংবা উন্নয়নমূলক কাজ করা যাবে না। কিন্তু তা মানছে না ভারত। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের সময় দেশটি এমনটা না করলেও এখন কেন করছে? স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এতদিন শেখ হাসিনা ভারতকে অসম সুবিধা দিয়ে আসছিল। বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের 3 বিঘা করিডোরের ওখানে। যে 3 বিঘা করিডোরটা জানেন আপনারা, ওইটা ওই 74 সালে কিন্তু যে বেরুবাড়ি চুক্তি হয়েছিল, ওই বেরুবাড়ির চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি, আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করছে। আর ইন্ডিয়ানা আমাদের এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল, আমরা দিয়ে দিছি, কিন্তু ওরা পার্লামেন্টও রেটিফাই করে নাই, এই জায়গাটা আমাদের দেয়ও নাই। উপদেষ্টা জানান, সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হলো আমার বড় শক্তি। আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা, আমি কঠোর থাকবো না মানে কি? হেনি কি কই মানছে নিতে বন্ধ করে দিছে? আমাদের যে এখন হলো কি, তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। তিনি জানান, বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বন্ধে দেশটির সাথে যোগাযোগ চলছে। আগামী মাসে বিএসএফ এর সাথে বৈঠক করবে বিজিবি। তার সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ওই যে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা সেরে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। বাংলাদেশ ভারত সীমান্তে 4156 কিলোমিটারের মধ্যে 3271 কিলোমিটার কাঁটা তারের বেড়া দিয়েছে ইন্ডিয়া। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সীমান্তে বেড়া নির্মাণে ভারত বাংলাদেশের কাছ থেকে সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে বৈঠকের পর একথা বলেন তিনি। প্রণয় ভার্মা বলেন, অপরাধমুক্ত সীমান্ত এবং চোরাচালান মোকাবেলায় দুই দেশের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে কথা হয়েছে। এছাড়া সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের সমঝোতা আছে বলেও মন্তব্য করেন ভারতের হাই কমিশনার। সম্প্রতি ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার নোম্যানস ল্যান্ড সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার প্রতিবাদ জানিয়ে
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেশী দেশের রাষ্ট্রদূতকে তলব করে। We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের 6 জন সহ মোট 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক জানান, তাদের বিরুদ্ধে অনিয়মের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। এর সাথে রাজুকের কর্মকর্তাদেরও যোগসাজশ ছিল বলে জানান তিনি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো দুর্নীতির মামলা হলো শেখ হাসিনা ও তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ায় ধরা খেলেন তারা। গত 26 ডিসেম্বর থেকে অনুসন্ধান শুরু করে দুদক জানতে পারে পূর্বাচল নতুন শহরে কূটনৈতিক জোনে শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে পুতুল এবং শেখ রেহানা, তার ছেলে ববি এবং মেয়ে রূপন্তীর নামে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ দেয়া হয়, যা তারা ক্ষমতার অপব্যবহার করে নিয়েছিল বলে প্রমাণ পেয়েছে দুদক। এ অভিযোগে মামলা হয়েছে শেখ পরিবার এবং একাধিক রাজুক কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে। প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন পূর্বক তার মাতা জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্বক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা পরস্পর যোগসাজশে সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। এর সাথে জড়িত রাজুক সহ অন্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক। তারা এই প্লট বরাদ্দের সাথে যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন এখানে আরও কারো সম্পৃক্ততা আছে বা আরও সম্পৃক্ততা তিনি পান, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ব্রিটিশ মন্ত্রী ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে এবার মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ জনদের দেয়া সম্পদ ব্যবহারকে ডাকাতি বলে উল্লেখ করে টিউলিপকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, টিউলিপের ব্যবহৃত লন্ডনের সম্পদের বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তিনি অবৈধভাবে এসব সম্পদ ভোগ করেছেন প্রমাণিত হলে সেগুলো তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দিতে হবে। স্থানীয় নয়, আগে সংসদ নির্বাচন আয়োজনের দিকেই ফোকাস দিতে চায় নির্বাচন কমিশন। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে যে কোনো সময় স্থানীয় নির্বাচনও করতে পারবে ইসি। নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি আরো জানান, ইসি থেকে এনআইডি সরিয়ে নেয়ার আইন বাতিল করতে চিঠি দেয়া হবে সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বর্তমান কমিশনের দ্বিতীয় বৈঠক। বৈঠকে এনআইডির কাজ ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে 2023 সালের করা আইনটি বাতিল করতে সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসিনা সরকারের ওই উদ্যোগ সংবিধান বিরোধী বলে মনে করে নির্বাচন কমিশন। এই ডাটাবেস থেকে দুটো জিনিস এখন প্রডিউস হয়, একটা হচ্ছে ভোটার তালিকা আর একটা হচ্ছে এনআইডি, এবং এই ডাটাবেসের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আর একখানে যাওয়াটা আমরা যৌক্তিক মনে করি না। এ সময় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন প্রশ্নে কমিশনের অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠান নয়,
পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয় সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। সাবসিকুয়েন্টলি আপনার জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। তো এমন অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার এবং সকল আপনার পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। কথা বলেন ইভিএম এর ভবিষ্যৎ নিয়েও। বলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে কাজ করবে ইসি। ইভিএম এর ভবিষ্যতে কি ব্যবহার হবে না হবে সেগুলো আমরা জানি না। আমরা জানি সংস্কার কমিশনের মাধ্যমেও কিছু প্রস্তাবনা এটার ব্যাপারে আসতে পারে। সেটা যাই আসুক না কেন, বর্তমান যে মেশিনগুলো আছে সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং দায় দায়িত্ব, এটার অপারেশন বুঝে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা জরুরি ভিত্তিতে এটার দায় দায়িত্ব বুঝে নিব, রক্ষণাবেক্ষণ করব, তারপরে ভবিষ্যতে ইভিএম সংক্রান্ত যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী এটা ব্যবহৃত হবে বা হবে না। তিনি জানান 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান অতি জরুরি বলে মনে করে বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলের এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, দেশ ও বিদেশের সবাই বুঝতে পেরেছে নির্বাচন ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার কোনো সুযোগ নেই। অতি প্রয়োজনীয় খাতে সংস্কার দ্রুত শেষ করার পক্ষেও মত দেন বিএনপি। মইনুল হাসানের রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিএনপি নীতি নির্ধারকদের সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠকে বাংলাদেশের সবশেষ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, সংস্কার প্রসঙ্গে আলোচনা হয়। এসব ইস্যুতে বিএনপির অবস্থান, বিশেষ করে চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে দলটি। নির্বাচনের রোডম্যাপ, এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। সুতরাং অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না। বিএনপি সংস্কারের পক্ষে জানিয়ে আমির খসরু বলেন, এটি হতে হবে ঐক্যমতের ভিত্তিতে। যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নাই। আর যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল জনগণের কাছে নিয়ে যাবে। আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে এবং সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অর্থনৈতিক সংকট কাটাতে বিএনপির পরিকল্পনাও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সামনে তুলে ধরা হয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। মেয়াদ আরও 60 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কমিশনড কর্মকর্তা এবং কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োগ পাওয়া সমপদমর্যাদার কর্মকর্তাদের সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা 14 জানুয়ারি থেকে 60 দিনের জন্য বলবৎ থাকবে। এর আগে গত 15 নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ 60 দিন বাড়ানো হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। পরিবারে সদস্যদের সান্নিধ্যে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রতিদিন মায়ের সাথে দেখা করছেন তারেক রহমান। 2 ছেলের বউ ছাড়াও 3 নাতনিও বেগম জিয়াকে সার্বক্ষণিক সময় দিচ্ছেন। লন্ডনে অবস্থান করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বেগম জিয়ার সাথে দেখা করেছেন। বেগম জিয়ার গুরুতর অসুস্থতার জন্য
আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসাকে দায়ী করেন তিনি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইংল্যান্ডের দ্য লন্ডন ক্লিনিকে মাকে দেখতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বেগম খালেদা জিয়াকে প্রতিনিয়তই দেখতে আসছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ও তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। পারিবারিক আবহে উন্নতি হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। এদিকে যুক্তরাজ্যে সফররত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার স্ত্রী আফরোজা আব্বাসকে নিয়ে দলীয় প্রধানের সাথে হাসপাতালে দেখা করেন। ছেলে নাতনিদের দেখছেন, 3 নাতনি পেয়েছেন, 2 বউ পেয়েছেন, পাশে ছেলেকে পাচ্ছেন রাউন্ড দ্য ক্লক। আমি দেখে এসেছি ওনারা বসে আছেন, সেবা শুশ্রূষা করছেন, পুরো পরিবারটি একসঙ্গে আছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানসিক অবস্থা আল্লাহর রহমতে বরাবর ভালো ছিল, এখনো ভালো আছে। উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন, এখন শক্ত আছেন। ছেলে এবং পুত্রবধূদের সেবা যত্নে মানসিকভাবে বেশ উৎফুল্ল আছেন বেগম খালেদা জিয়া, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। বেগম জিয়ার শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। লন্ডন এবং বাংলাদেশের চিকিৎসকরা বসে চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করবেন বলেও জানান তিনি। গত কয়েকদিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন। আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি, বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন। ডক্টর জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আবারও দেশবাসীর কাছে দোয়া চান। চিকিৎসার জন্য গত বুধবার লন্ডনে আসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মুশফিকুর রহমান, ATN বাংলা। ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় 7 জনকে হত্যার ঘটনায় পুলিশ কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 23 ফেব্রুয়ারির মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। 5 আগস্ট চাংখারপুলে গোলাগুলির ঘটনায় অন্যদের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন। 5 আগস্ট বেলা 11টার দিকে আন্দোলনকারীদের উপর গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহত হন অন্তত 7 জন নিরপরাধ মানুষ। ওই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় 1 জানুয়ারি পুলিশ কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। অন্য মামলায় সে আটক ছিল, সেইখানে গত 1 জানুয়ারি তাকে গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। যে সমস্ত এই ব্যক্তি এই অপরাধের সাথে সংশ্লিষ্ট, তারা পুলিশের লোক হতে পারে, পাবলিক হতে পারে, অন্য সংগঠনের হতে পারে, তাদের বিষয়ে তদন্তে যেই দিন আমাদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে সেই দিনই তাদেরকে আমরা গ্রেপ্তারের আবেদন জানাব। স্বাধীন সাংবাদিকতার এখনই উত্তম সময় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন অনেক স্বাধীন। বেসরকারি সংস্থা অক্সফ্যাম আয়োজিত ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, সরকারি বেসরকারি সব প্রকল্পে প্রকৃতি ক্ষতি করে উন্নয়ন হচ্ছে। নদী দূষণ ও শহরকে বসবাসের অনুপযোগী করে কাজের ক্ষেত্র তৈরি করাই ছিল বিগত সময়ের উন্নয়নের গল্প। এখন কেউ চাইলে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের সমালোচনা করতে পারেন। সংবাদ মাধ্যম এবং উন্নয়ন পেশাজীবীদের এক ছাতা নিচে আনার লক্ষ্যে প্রথমবারের মতো ফোরামটি গঠন করা হলো। Perfect, I think, like unprecedented media freedom. You can ask any question. You can criticize me, you can criticize our chief advisor, you can criticize the panel of advisors. We think that for democracy to be institutionalized, first thing we need to have is media freedom. And we are trying to ensure that that kind of perfect media atmosphere where anyone can pursue any stories. দেশে ব্যবসার পরিবেশ নেই দাবি করে গভর্নরের কাছে তা গুটিয়ে নেয়ার নীতি সহায়তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির নেতৃত্বে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা গভর্নরের কাছে তাদের সংকটের কথা তুলে ধরেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, চড়া সুদ হার, জ্বালানি সংকট, শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধির পর এমনিতেই নাকাল শিল্প প্রতিষ্ঠানগুলো, এর উপর এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হবে। শরফুল আলমের রিপোর্ট।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দফায় দফায় ব্যাংক ঋণের সুদ হার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। IMF এর শর্ত পূরণে বাড়ানো হয়েছে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও আমদানি শুল্ক, বেড়েছে কোম্পানির আয়করও। নতুন করে শঙ্কা তৈরি করেছে গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে এসব সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, দেশে এখন ব্যবসার পরিবেশ নেই। এমন পরিস্থিতিতে এপ্রিল মাস থেকে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে কারখানা বন্ধের ঝুঁকিতে পড়বে অনেক শিল্প প্রতিষ্ঠান। ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ হাই, গ্যাস সাপ্লাই নাই, তার মধ্যে গ্যাস প্রাইস বেড়েছে 2 বছরে 254%, ট্রান্সপোর্ট কস্ট হাই, স্যালারি ইনক্রিজ হয়েছে, সবকিছু মিলে ওভারঅল ইট ইজ এ ভেরি টাফ। তার মধ্যে ভ্যাটও যখন বেড়ে যায়, তার ক্যাপাসিটি অনুযায়ী সে যদি অর্ডারই না পায়, তাহলে তো অটোমেটিক্যালি ফ্যাক্টরিগুলি কিন্তু সার্ভাইভ করবে না। আমরা মনে করি ইন্ডাস্ট্রি নিড এ সাপোর্ট, আদারওয়াইজ আনএমপ্লয়মেন্ট আমরা অনেক বেশি হারে দেখতে পাবো। ব্যবসায় বৈরী পরিবেশের কারণে অনেক রপ্তানি আদেশ প্রতিবেশী দেশে চলে যাচ্ছে বলেও জানান ব্যবসায়ী নেতারা। ব্যাংকগুলোতে ঋণপত্র খোলার ক্ষেত্রে যে জটিলতা রয়েছে তা দূর করারও তাগিদ দেন তারা। দু একটি বড় শিল্প প্রতিষ্ঠানের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ারও আশ্বাসের কথাও জানান তারা। যেগুলো সাস্টেন করার মতো সেগুলো সাপোর্ট দিবেন, এই যে পলিসি সেই জিনিসটা রিফ্লেক্ট করবে। আর যেগুলো সাস্টেন করবে না, ভায়াবল থাকবে না, আলটিমেটলি সেটাকে তো আর সাপোর্ট দিয়ে লাভ নেই। আমার মনে খুব ভালো একটা জিনিস ওনারা করতে যাচ্ছেন। অর্থ লোপাটকারী ব্যবসায়ীদের শাস্তি এখনই ঢালাওভাবে সবাই ভোগ করছে উল্লেখ করে চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ী নেতারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কর ও ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ভ্যাট বাড়ানোর কারণে সরকার অজনপ্রিয় হচ্ছে না। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, আওয়ামী পরিবার সব শেষ করে দিয়ে গেছে। অপ্রয়োজনে উন্নয়ন প্রকল্প করতে গিয়ে দুরবস্থা ডেকে এনেছিল। 5 মাসে রাজস্ব ঘাটতি হয়েছে 42,000 কোটি টাকা জানিয়ে তিনি বলেন, এই ঘাটতি সরকারকে মেটাতে হবে। IMF এর শর্ত মানতে গিয়ে ভ্যাট ও কর বাড়ানো হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, IMF এলে অন্য দাতা সংস্থা এগিয়ে আসে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা, ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে সেটা আর সাস্টেনেবল না। সেটা আসলে সত্যিকার অর্থে এই জায়গাটা সব, এটা যে কোনো যিনি ম্যাক্রো ইকোনমি খুব ভালো বুঝেন ইনি এই বলবে যে না তোমাদের ট্যাক্সের জায়গাটা। আপনি দেখেন না 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। বিগত সরকার খেলাধুলাকেও রাজনীতিকরণ করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরের সিংড়া উপজেলার কলম স্কুল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন দুলু। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির রাহু থেকে মুক্ত করা হচ্ছে। ভবিষ্যতে খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা হবে বলেও মন্তব্য করেন দুলু। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু সহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুটবল বাংলাদেশের, ক্রিকেট বাংলাদেশের সমস্ত কিছুই রাজনীতি মুক্ত থাকবে। আমরা চাই অতীতে যা কিছু হয়েছে, আমরা চাই আগামী দিনে সর্বজনীন যারা খেলোয়াড়, যারা খেলার সম্বন্ধে অভিজ্ঞ আছে, যারা নিউট্রাল, যাদের যোগ্যতা আছে, যে সমস্ত ক্রিকেট খেলোয়াড়, যে সমস্ত ফুটবল খেলোয়াড়, তারাই অংশগ্রহণ করতে পারবে, তারাই সুযোগ পাবে। তার ব্যবস্থায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আগামী দিনের সরকার এটাই পালন করবে। আমি আশা করি যারা যোগ্য খেলোয়াড় তারা এগিয়ে আসবে। আগামী জাতীয় নির্বাচন অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, তাই নেতাকর্মীদের আরো বেশি জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী নাখালপাড়ায় 25 নং ওয়ার্ড যুব দলের কর্মী সভায় তিনি কথা বলেন। নেতাকর্মীদের দলীয় ঐক্য ও শৃঙ্খলা ধরে রাখার আহ্বান জানিয়ে নীরব বলেন, বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে ঠাঁই হবে না। পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মনে করেন গবেষকরা।
তারা বলেন, ব্রিটিশ আমল থেকেই পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে জনবান্ধব এবং দায়বদ্ধ পেশাদার পুলিশি ব্যবস্থা বিনির্মাণ, শিক্ষার্থীদের প্রত্যাশা এবং সুপারিশ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি অ্যান্ড অধ্যয়ন বিভাগের শাসন ও নীতি বিষয়ক গবেষণা দল এই সেমিনারের আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক ডক্টর ইয়ান হেনরিক মায়ার শ্যালিং ও ডক্টর তৈয়বুর রহমান। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর মগবাজারে দি ওয়েসিস অ্যাট ইস্পাহানি কলোনিতে এটিএম ও সিআরএম বুথের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি। এই বুথে একই সাথে টাকা তোলা ও জমা দেওয়া যাবে। ওয়েসিস বাসীর সুবিধার্থে বুথের পাশে 3 দিন ধরে দিনব্যাপী হিসাব খোলার ক্যাম্পেইন চলবে। হিসাব খোলার সাথে সাথে দেয়া হবে ডেবিট কার্ড। শিগগিরই বুথের পাশে একটি উপশাখা স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানায় পূবালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ। কন্ডোমিনিয়াম স্বতন্ত্র সিটিতে ব্যাংকিং যাত্রায় এই সুবিন্যস্ত ব্যবস্থাপনা এই প্রথম। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, আইইবি এবং ইআরসির যৌথ উদ্যোগে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 আয়োজন করা হয়েছে। রাজধানীর রমনায় এই প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইইবির ঢাকা কেন্দ্র সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান। এছাড়া আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম ডিজু এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ ইসমাইল হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। উদ্দেশ্য হলো যে তাদের যে প্রতিভা বা তাদের যে এই শারীরিক এবং মানসিক বিকাশ, সেই বিকাশটা যাতে ঘটতে পারে এবং আমাদের মাঝে যে প্রকৌশলীরা শুধু এই যন্ত্র বা ইয়ে নিয়ে কাজ করে তা না, তারা যে এই ফাঁকে খেলাধুলা এবং বিনোদনে যে তারা অবদান রাখতে পারে, সে কারণেই আমরা এই আয়োজনটা করতে যাচ্ছি। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই চীনে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় রোববার ব্রিফিংয়ে চীনা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান কর্মকর্তা ওয়াং লিপিং জানান, গত কয়েকদিন ধরে চীনের উত্তর প্রদেশের বাসিন্দাদের মধ্যে এবং 14 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এইচএমপিভি ভাইরাসের প্রবণতা কমতে শুরু করেছে। এছাড়া শ্বাসযন্ত্রের এই রোগের বিস্তার এত বেশি গুরুতর হবে না বলেও জানান তিনি। এদিকে সম্প্রতি চীনের হাসপাতালে এইচএমপিভি আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ায় উদ্বেগ শুরু হয়েছে সারা বিশ্বে। অনেকেই ধারণা করছেন এই ভাইরাস কোভিডের মতো গুরুতর হতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীন বা অন্য কোথাও অস্বাভাবিক প্রাদুর্ভাবের কোনো রিপোর্ট তারা পায়নি। পার্টেক্স খেলার খবর। লিটন দাসকে বাদ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে থাকা শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং আফিফ হোসেনকেও রাখা হয়নি স্কোয়াডে। মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণা করেন। রিপোর্ট করছেন এস এম আশরাফ। বাতাসে থাকা গুঞ্জনই সত্যি হলো। সাকিব আল হাসান, তামিম ইকবালকে নিয়ে সংশয় ছিলই। বাদ পড়ার তালিকায় লিটন দাসের নামটিও শোনা যাচ্ছিল। 15 সদস্যের স্কোয়াডে পারভেজ হোসেন ইমনের নামটি কিছুটা অপ্রত্যাশিত। প্রধান নির্বাচক জানালেন কেন, কি কারণে লিটন দাসকে রাখা হয়নি। দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। এক, আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার, স্ট্রাইক রেট দেখেন, ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর। ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন
তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। সাকিব আল হাসানকে নিয়ে বোর্ডের ইঁদুর বিড়াল খেলাটা বেশ কিছুদিন ধরেই চলছিল, তবে এবার বোলিং থেকে নিষিদ্ধ হওয়াতেই হয়তো তাকে বাদ দেওয়াটা সহজ হয়ে যায়। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। সাকিব একটা তার অ্যাকশন নিয়ে একটা ঝামেলায় ছিলেন, সো সেই ব্যাপারটা আমরা সমীচীন মনে করেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে বোর্ড যাকে আমি মনে করে যে এই আলাপগুলো করার জন্য সেটা সাধারণত ক্রিকেট অপারেশনসের তরফ থেকেই হয়ে থাকে এবং সেখান থেকে আমরা একটা ফিডব্যাক পেয়ে থাকি, তো সেই প্রসেসটাই ফলো করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে 19 ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে পাকিস্তান ও দুবাইয়ে। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানের প্রতিপক্ষকে হারিয়ে এবারের আসরের প্রথম জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকা জিতেছে 149 রানে। আগে ব্যাট করে উদ্বোধনী জুটিতে 241 রান যোগ করেন ঢাকার দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ আর বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানের ওপেনিং জুটি এটি। লিটন দাস অপরাজিত থাকেন 55 বলে 125 রানে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার ঝালি যেন মেটালেন এই ওপেনার। সঙ্গী তামিম আউট হন 108 রানে। এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরিও বিপিএল এ প্রথম। শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় সর্বোচ্চ 254 রান তোলে পেরেরার দল। জবাবে 15 ওভার 2 বলে 105 রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা দিলেন দেশটির হাই কমিশনার। ক্ষমতার অপব্যবহার করলে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেয় শেখ হাসিনা ছেলে জয় সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে, জানালেন দুদক মহাপরিচালক। স্থানীয় নয়, আগে জাতীয় সংসদ নির্বাচনের দিকে ফোকাস দিতে চায় কমিশন। এবছরই ভোট আয়োজন অতি জরুরি, ইউরোপীয় ইউনিয়নকে জানালো বিএনপি। আগের যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন স্বাধীন, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানাবে সরকার। এবং পরিবেশ নেই দাবি করে ব্যবসা গুটিয়ে নিতে গভর্নরের কাছে নীতি সহায়তা চাইলেন ব্যবসায়ী নেতারা। খেলাপি ঋণের নতুন নিয়মে অনেক প্রতিষ্ঠান বন্ধের আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।